আজকে আমরা আমাদের ইংরাজি ক্লাসে একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে সেন্টেন্স। এটা হয়তো আমরা অনেকেই জানি, খুব ভালোভাবে জানি, আবার অনেকে জানি কিন্তু কিছুটা ক্যাজুয়ালি। এটার আমরা আজকে একটু ডেপথ অ্যানালাইজ করব। এই সেন্টেন্সটা এলো কোত্থেকে? প্রথম প্রশ্ন এটা। আমরা একটা বাচ্চা যখন বড় হয় দেখেছি সে অ আ বলতে শিখে, এ বি বলতে শিখে, আবার এ বি বলার পর সে ছোট ছোট একটা করে শব্দ বলতে শিখে। কারণ এই কয়েকটা লেটার এ বি পাশাপাশি বসে একটা নির্দিষ্ট অর্থ তৈরি হলে তাকে একটা শব্দ বলে। আবার এই কতকগুলো শব্দ পাশাপাশি যখন বসে কেউ একটা বড় ধরনের কোনো কতগুলো শব্দকে পাশাপাশি বসিয়ে একটা বড় যখন মনের ভাব প্রকাশ করে, তখনই তাকে বলা হয় সেন্টেন্স। কিন্তু কোন ক্ষেত্রে এটাকে সেন্টেন্স বলবো, সব ক্ষেত্রেই মনের ভাব প্রকাশ হলে সেন্টেন্স বলবো কি বলবো না, এটাই আমরা আজকে একটু বিশদে জানবো। তাহলে এই বোর্ডে যে আমি তিনটে উদাহরণ লিখেছি, প্রথম নম্বর উদাহরণ হচ্ছে দ্য কাউ ইটস গ্রাস, দ্বিতীয় উদাহরণ হচ্ছে গ্রাস দ্য কাউ ইটস, তৃতীয় উদাহরণ হচ্ছে দ্য কাউ ইজ ফাইন। এই তিনটে উদাহরণের মধ্যে কিরকম কি পার্থক্য আছে? প্রথম উদাহরণটাই বলছে একটা গরু সে ঘাস খায়, দ্বিতীয় উদাহরণটা বলছে গ্রাস দ্য কাউ ইটস, ঘাস গরু খায়, তৃতীয় উদাহরণটা বলছে দ্য কাউ ইজ ফাইন। এই যে প্রথম বাক্যটাই আমরা দেখছি একটা প্রথম সাবজেক্ট বসেছে, তারপরে একটা ভার্ব বসেছে, তারপরে একটা অবজেক্ট বসেছে। দ্বিতীয়টাই অবজেক্ট বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে ভার্ব বসেছে। আর এই তৃতীয়টায় সাবজেক্ট বসেছে, ভার্ব বসেছে, অবজেক্ট বসেছে। এখন যদি আমি তোমাদেরকে বলি এর মধ্যে অ্যাকচুয়ালি সেন্টেন্স কোনটা, তোমরা কি বলবে? তোমাদের দেখে মনে হতে পারে স্যার এটাও যা এটাও তা, এটা একটু আলাদা। তাহলে তোমরা নিশ্চয়ই এই দুটোর মধ্যে দুটো কি হয়তো বলবে সেন্টেন্স, কিন্তু আমি বলবো এটা সেন্টেন্স। তখন তোমরা বলবে তাহলে এই দুটো কেন হলো না? এটাই হচ্ছে আমাদের একটা ডেপথ অ্যানালাইসিস। প্রথম বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসেছে এবং এটা একটা নির্দিষ্ট মানে আছে যে গরুটা ঘাস খায়। দ্বিতীয় বাক্যে অবজেক্ট সাবজেক্ট ভার্ব বসেছে, ঘাস গরু খায়, একটা শুনতে কেমন একটু ব্যাপারটা শ্রুতিকটু। আর তৃতীয়টাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বলছে গরু আকাশে উড়ে। কখনো সম্ভব যে গরু আকাশে উড়বে? এটা কখনোই সম্ভব না, এটা আমাদের একটা অলীক কল্পনা। তাহলে এই এক নম্বরটা কি আমরা সেন্টেন্স বলবো? এগুলোকে বলবো না। তাহলে একটা সেন্টেন্স হতে গেলে তার কি কি কন্ডিশন মানতে হবে? এক নম্বর কন্ডিশন, তার একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে। দু নম্বর কন্ডিশন, তাকে একটা নির্দিষ্ট প্রপার অর্ডার মেনটেন করে বসতে হবে। আর তিন নম্বর কন্ডিশন, একটা বক্তার মনের ভাবকে প্রকাশ হতে পারে। এই প্রথম বাক্যটা, প্রথম যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসেছে এ কিন্তু তিনটে কন্ডিশনকেই মিট করছে। এ কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসেছে, অর্থাৎ যে কথাটা বলতে চাইছে হয়তো তার কথাটাও আমরা কিছুটা বুঝে নেবো যে ঘাস গরু খায় মানে সে বোঝাচ্ছে যে গরু ঘাস খায়, কিন্তু সে প্রপার অর্ডার মেনটেন করেনি। আর তৃতীয়টাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা অর্ডার মেনটেন করেছে এবং গরু আকাশে উঠছে, কারণ মন যেতেই পারে, বলতেই পারে গরু আকাশে ওড়ে, কিন্তু তার কি কোনো রিয়েলিস্টিক মিনিং আছে? তার কোনো রিয়েলিস্টিক মিনিং নেই। তাহলে সেন্টেন্স হতে গেলে তিনটে যে আমি কন্ডিশন বললাম, তিনটেকেই যে মিট করবে তাকেই সেন্টেন্স বলবো। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো সেন্টেন্সের সংজ্ঞা কি? আমি যদি বাংলায় বলি, তাহলে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে এবং একটা নির্দিষ্ট প্রপার অর্ডার মেনটেন করে, বক্তার মনের ভাব তো প্রকাশ হতেই হবে, তাহলে তাকে সেন্টেন্স বলে। আর এটাই যদি আমরা ইংরেজিতে বলি, এ সিঙ্গেল অর মাল্টি ওয়ার্ড মেনটেন এ প্রপার অর্ডার অ্যান্ড মেক্স এ ক্লিয়ার স্টেটমেন্ট ইজ কল্ড সেন্টেন্স। এরপর আমি বললাম কি নির্দিষ্ট একটা অর্থ, আগেতে আমরা অনেকে বলি যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। কোন ইংরেজি বাক্য সহজে খুব একটা সম্পূর্ণ অর্থ কি প্রকাশ করে? দ্য কাউ ইটস গ্রাস ইন দ্য ফিল্ড, আমি তারপর বসিয়ে দিলাম, বাক্যটা তো বেড়ে গেল। তাহলে অর্থটা তো আমি ভেবেছিলাম এখানেই সম্পূর্ণ, কিন্তু আমি আবার ইন দ্য ফিল্ড যখন যোগ করে দিলাম তখন তো আবার তার আরেকটু বিস্তার হয়ে গেল। তাহলে আমরা সম্পূর্ণ অর্থ না বলে বলবো একটা কমপ্লিট সেন্স, অর্থাৎ একটা কমপ্লিট অর্থ, যে কথাটা আমি বলতে চাইছি সেটাই যাতে সকলে বুঝতে পারে, এটা কি আমরা সেন্টেন্স বলবো। এরপর তোমাদের প্রশ্ন, স্যার এখানে তো অনেকগুলো শব্দ, আপনি বললেন যে একটা একটা শব্দ, এক বা একাধিক শব্দ কেন হলো? কারণ এই এক বা একাধিক, ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করছে ভাত, তুমি কি ভাত খাবে? আমরা দেখবে একটা সচরাচর বলে দিই হ্যাঁ, তখন আমরা দেখবো আর বিস্তার করে বলি না হ্যাঁ আমি ভাত খাবো, হ্যাঁ আমার মনের ভাব হ্যাঁ দিয়েই প্রকাশ করে দিই। ইংরেজিতে যে ডু ইউ ইট রাইস, আমি বলি ইয়েস। এই যে আমাদের মনের ভাবটা আমরা প্রকাশ করছি একটা শব্দ দিয়ে, এটাকেও আমাদের যেহেতু মনের একটা সেন্স প্রকাশ হয়, এটাকে আমরা একটা
ভাব প্রকাশ হচ্ছে বলে আমরা একটা বাক্য বলতে পারি, কিন্তু সে একটা প্রপার অর্ডার মেনটেন করে না। তাহলে সেন্টেন্সের হতে গেলে আমাদের কি, এই যে উপরের উদাহরণ তার তিনটে কন্ডিশন, এক হচ্ছে নির্দিষ্ট অর্ডার একটা মেনটেন করতে হবে, বক্তার মনের ভাব প্রকাশ হতে হবে, এবং একটা ক্লিয়ার মিনিং হতে হবে। এই তিনটে কন্ডিশন মিট করলেই তাকে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স বলতে পারি। আর যদি এই তিনটে কন্ডিশন মিট না করে, সেখানে সেন্টেন্স হবে না। শুধু মনের ভাব প্রকাশ হলো, কোনো তার বাস্তব মানে নাই, তাও সেন্টেন্স হবে না। মনের ভাব প্রকাশ হলো, তার প্রপার অর্ডার মেনটেন নাই, সেটাই সেন্টেন্স হবে না। তাহলে সেন্টেন্স হতে গেলে ইংরাজি বাক্য সচরাচর আমরা যেসব বাক্যগুলো বিবৃতিমূলক বাক্য দেখি, সেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্ডারে একটা ইংরাজি বাক্য থাকে। এর পরবর্তী যে আমাদের পাঠে আমরা শিখব যে ইংরেজি বাক্যের কটা পার্ট হতে পারে, এর প্রকারভেদ কেমন, বাক্যর বিভিন্ন বিস্তারগুলো আমরা আরো ডিটেলসে জানবো।